আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, 27 ব্যাচের যারা আছো তাদের জন্য এই ক্লাসটা এবং 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য স্পেশালি তোমরা এই ক্লাসটা করতেছো যারা, তাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। সো আজকে দেখতেছো যে 11 নম্বর ক্লাসটা আমি নিতেছি। দেখতে দেখতে 26 ব্যাচের শর্ট সিলেবাসের উপর 10টা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। সো 10টা ক্লাসের মধ্যে আমরা অধ্যায় 2 সেট অফ ফাংশন শেষ করে ফেলছি, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অলমোস্ট শেষ করে ফেলছি, শুধুমাত্র 3.5টা একটু বাকি আছে। এবং তোমাদের যে অধ্যায় 7 এবং 8-এর যতগুলা সম্পাদ্য আছে সবগুলা সম্পাদ্য ইম্পর্টেন্ট যা, সেটা 25 ব্যাচে আমি করাইছিলাম, সেইগুলা তোমাদের কিন্তু আমি গত 2টা লেকচারে দিয়ে দিছি। তার আগের লেকচারে জ্যামিতিতে যত টাইপের বেসিক আছে সবগুলা বেসিক কিন্তু দিয়ে দিছিলাম, তাই না? তো এত সোফার এতটুকু পর্যন্ত শেষ হয়েছে আমাদের। আজকের ক্লাসটাতে কি দিব ভাইয়া? আজকের ক্লাসটাতে মূলত আবারও এটা 25 ব্যাচেরই ক্লাস। 25 ব্যাচে আমি 8.1-এর উপর বৃত্তের যতগুলা উপপাদ্য শেষ করে দিছিলাম, অধ্যায় 8-এর বৃত্তের 8.1-এর যতগুলা উপপাদ্য ইম্পর্টেন্ট শেষ করে দিয়েছিলাম, সেই ক্লাসটাই আজকে তোমাদের দিতেছি। এরপরে আরো 2টা ক্লাস আসবে, এরপরে 12 এবং 13 নম্বর ক্লাসটাতেও ওই 25 ব্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় 8-এর যে জ্যামিতিগুলা মানে উপপাদ্যগুলা যেগুলো হচ্ছে ওদেরকে আমি করাইছি সেগুলো তোমাদের দিচ্ছি, ঠিক আছে? এটা নর্মালি আপলোড হচ্ছে। এরপরে আমরা ত্রিকোণমিতি ধরবো, এরপরে এই জ্যামিতিতে আবার আমরা ব্যাক করব, ঠিক আছে? জ্যামিতিতে আমরা আবার ব্যাক করব, আবারও ব্যাক করে জ্যামিতির বাকি যত কিছু আছে, শর্ট কোশ্চেনের জন্য জ্যামিতি প্রিপারেশন, এমসিকিউর জন্য জ্যামিতির প্রিপারেশন, এবং এই যে এই ক্লাসগুলোতে যা কভার করছি তার বাইরে যেগুলো দরকার আছে সেগুলোও কিন্তু দিব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা সবাই এনজয় করো। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা তো জানো যে রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে, তাই না? সো রুটিন অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা হচ্ছে 7টা বাজে এখন কিন্তু জেনারেল ম্যাথ ক্লাসটা করতেছো, ঠিক আছে? এরপরে তোমাদের 9টা বাজে এই যে হায়ার ম্যাথ ক্লাসটা আসবে। তো এই ক্লাসটা তো রেকর্ডেড আপলোড করে দিচ্ছি, বাট হায়ার ম্যাথ ক্লাসটা কি লাইভ প্রিমিয়ার হবে। তো সবাই যারা যারা আমার নিয়মিত ক্লাস করো 9টা বাজে হায়ার ম্যাথ ক্লাসটাতে কিন্তু জয়েন করবা জেনারেল ম্যাথ ক্লাসটা করার পরে, এবং এই রুটিন অনুযায়ী তোমাদের টেস্টের আগে সম্পূর্ণ সিলেবাস ব্যয় শেষ করে দিচ্ছি, তাই না? তো ওই ক্লাসটাতে জয়েন করার জন্য তোমাদের রিকোয়েস্ট জানাচ্ছি। তো চলো এবার ক্লাসটা করতে থাকো। তো দেখো, আজকে আমরা এখানে উদ্দীপক একটা যদি একটু তাকাই, তাহলে এখানে আমাদের আসলে একটা বৃত্তের চিত্র দেওয়া আছে, এবং হচ্ছে আমাকে ক নম্বরে যে প্রশ্নটা জানতে চাইছে সেটা হচ্ছে কিউ ও এস এ কোণের পরিমাণ নির্ণয় করো। সো এই ম্যাথটা 2টা ওয়েতে আমরা করতে পারি। একটা হচ্ছে আমরা থিওরাম, একটা উপপাদ্য আছে সেটা ব্যবহার করে করতে পারি। উপপাদ্যটা কি? কোনো বৃত্তের যে বহিস্থ কোণ আছে সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। সো এই উপপাদ্যটা ব্যবহার করে আগে আমি তোমাদের এই ম্যাথটা করে দিচ্ছি। তো তার আগে এই উপপাদ্যটা ব্যবহার করে যেহেতু করব, আমি তোমাদের একটুখানি সেই উপপাদ্যটা দেখায় নিই। সো মনে করো এখানে আমরা একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ? সো এই বৃত্তের, আচ্ছা এমনি বৃত্ত ছাড়া আগে ত্রিভুজ দিয়ে তোমাদের আমি একটুখানি বুঝাই। এই ত্রিভুজের 3টা কোণ আছে, সেই 3টা কোণ কোনটা? এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, ঠিক আছে? এরকম ভাবে ত্রিভুজের কয়টা কোণ রয়েছে? 3টা কোণ আছে। সো যে কোনো একটা বাহুকে আমি যদি বাইরের দিকে বর্ধিত করে দিই, সাপোজ ধরো এটা আমি কোণ নাম্বার দিলাম 1, এটা হচ্ছে আমাদের কোণ নাম্বার 2, আর এটা হচ্ছে কোণ নাম্বার 3। তো এটারও একটুখানি আমরা ইংলিশে লিখে ফেলি। এভাবে হচ্ছে 1 2 3 3টা কোণ আমি তোমাকে দিলাম। যে কোনো একটা বাহুকে ধরো আমি বর্ধিত করে দিলাম, এই বাহুটাকে ধরো বর্ধিত করে দিলাম। তাহলে বর্ধিত করলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণ হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়। দ্যাট মিনস 3 + 2 এদের যোগফলের সমান। এই যে কোণ 3-এর ধরো মান হচ্ছে গিয়ে ধরো 30 ডিগ্রি, আর এটা ধরো হচ্ছে গিয়ে তোমার 70 ডিগ্রি। ধরো আন্দাজে বললাম। তাহলে 3 আর 2 যোগ করলে তাহলে এই কোণের মান কত চলে আসবে? 100 ডিগ্রি, ঠিক আছে? তো এটা একটা গেল। এখন কেউ যদি বলো যে ভাইয়া আমি এটাকে বর্ধিত করতে চাই না, আমি হচ্ছে এটাকে বর্ধিত করতে চাই না, আমি হচ্ছে কোনটাকে বর্ধিত করব? ধরো এই যে এটা ছিল আমাদের 3 নাম্বার, তুমি চাচ্ছ যে এটাকে বর্ধিত করতে, ঠিক আছে? তুমি চাচ্ছ ওটাকে বর্ধিত করতে। তো ওইটাকে বর্ধিত করলে তোমার এই যে নতুন কোণটা উৎপন্ন হবে সেটার অন্তস্থ বিপরীত কোণ কোনটা? এটা আর এটা। তাহলে 3 আর 1, তাহলে এখানে যোগ করতে হবে কত? 3 আর 1। তুমি যদি মনে করো যে ভাই আমি এটাকে বর্ধিত করব, তাহলে এই যে বহিস্থ কোণটা সেটা কার সমান হবে? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। দ্যাট মিনস 1 আর 2, 1 + 2। বুঝছো? এখানে দেখো এটা একটা ত্রিভুজ না? এই বৃত্তে এটা একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছ সুন্দর করে? এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এই বাহু দুটাকে কি করলাম আমরা? বর্ধিত করলাম না? তো আমাদের কিউ ও এস মানে এই কোণের মান আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। তো আমরা জানি এই যে এই কোণ আর এই কোণের সমষ্টি ওটা সমান হবে, হবে কিনা বলো তো? এখন এই কোণের মান তো 30 ডিগ্রি, বাট এই কোণের মান তো আমরা জানি না। জানি?
জানি না, একটুখানি খেয়াল করো। সো এখানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা কিন্তু বৃত্তের কেন্দ্রের সাথে, তাই না? সো আমি যদি বৃত্তের কেন্দ্রের সাথে একটা ত্রিভুজ আঁকতে চাই, ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্রের সাথে যদি আমি একটা ত্রিভুজ আঁকতে চাই, তাহলে এটা ধরো হচ্ছে গিয়ে বৃত্তের কেন্দ্র, তাহলে এই দুইটা কি বৃত্তের ব্যাসার্ধ না? তো ব্যাসার্ধ না, যদি এটা ব্যাসার্ধ হয় তাহলে এই বাহু তো ব্যাসার্ধ, এই বাহু তো ব্যাসার্ধ, তো এই দুইটা তো সমান। তার মানে দুইটা বাহু যদি সমান হয় তাহলে এটা একটা কি ত্রিভুজ বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ না? কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, কেন দুইটা বাহু সমান? কারণ এটাও তো ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তো দেখো কেন্দ্রের সাথে দুইটা কোণ উৎপন্ন করছে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? কারণ দুইটা বাহু সমান। এই যে এই বাহু আর এই বাহু কি সমান? তো এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এই ত্রিভুজটাকে আমরা একটা কি বলতে পারি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহুদ্বয়ের কোণদ্বয় সমান। দ্যাট মিনস এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ কি সমান। তো ওইখানে আমাদের এই কোণটার মান কত দিয়ে দিছে বলতো? এটার মান দিয়ে দিছে কিন্তু 30 ডিগ্রি। তো আমরা জানি যে দুইটা বাহু যদি সমান হয় তাদের সাইডের কোণগুলাও কি হবে? সমান হবে। তাহলে এটা কত ডিগ্রি হবে বলতো? 30 ডিগ্রি। পায়ে গেছি, ও মা কত সহজ। তো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি? 30 ডিগ্রি। দেখছো জীবন কত সহজ। তো ওটা যদি 30 ডিগ্রি হয়, তো আমরা তো জানি যে কিউ ও এস, তাহলে এখন কিউ ও এস কি হবে আমাদের বলতো? কিউ ও এস, তাহলে কিউ এস কত হবে? তো কোণ কিউ ও এস সমান সমান কত ডিগ্রি বলতো? 30 প্লাস 30, দ্যাট মিনস ওপি কিউ প্লাস ও কিউ আর, তাহলে হচ্ছে ওপি কিউ প্লাস হচ্ছে ও কিউ আর হয়ে গেল। তাহলে ওপি কিউ কত? ওপি কিউ হচ্ছে 30 ডিগ্রি, আর ও কিউ আর এটাও কত? 30 ডিগ্রি। 30 তাহলে আমাদের কত ডিগ্রি পাইলাম? টোটাল 60 ডিগ্রি। তো এই ত্রিভুজটা কিভাবে করবা দেখো, আমরা জানি বহিস্থ QoS ইকুয়াল টু OPR প্লাস হচ্ছে OQR, ঠিক আছে? এবং OP ও OQ একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় OPQ হচ্ছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হইলে এই কোণ যদি 30 ডিগ্রি হয়, এই কোণটাও কি 30 ডিগ্রি, ঠিক আছে? সো তোমরা জাস্ট করবা কি, চিত্রটা আমি লাল কালি দিয়ে যতটুকু আঁকছি ঠিক ততটুকু তোমরা আঁকবা, যেভাবে আঁকছি সেভাবে আঁকবা। তারপরে জাস্ট হচ্ছে আমরা জানি এটা লিখে জাস্ট এতটুকু লিখে দিব। সুতরাং কোণ ও QoS সমান সমান 60 ডিগ্রি, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। কি বলছি ভাইয়া? এত বাংলা কথা লেখার দরকার নেই। আমি যে চিত্রটা যেভাবে এঁকে দিছি শুধুমাত্র এই যে লাল কালি দিয়ে, আর হচ্ছে এই যে বৃত্তটা, এই বৃত্ত আর হচ্ছে ওই যে লাল কালি দিয়ে যতটুকু আঁকছি অতটুকু এঁকে আমরা জানি QoS OPQ প্লাস OQR এভাবে করে দিব। এটা গেল আমাদের 1 নাম্বার রুলস। তো 1 নাম্বার রুলস দিয়ে তো আমরা বুঝলাম যেটা কিভাবে করছি আমরা। ওকে, সো আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা আসলে তুমি যদি খাতায় লিখতে চাও তাহলে অনেক বড় করে লিখতে হবে। তো এটা আমি জাস্ট তোমাদের একটুখানি ফিল করায় দেখায় দিই, বাট খাতায় লেখার তোমার দরকার নাই, ঠিক আছে? অ্যান্সার কিভাবে করবা সেটা আমি অলরেডি বলে দিছি। আর একটা জিনিস করতে পারো, দেখো ভাই এটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা একটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। কিভাবে বুঝলা? কারণ ওই অর্ধবৃত্ত দিয়ে একটা বাহু চলে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। তো অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি এক সমকোণ, তাহলে এই কোণটার মান পুরোটার হচ্ছে 90 ডিগ্রি। তো এতটুকুর মান হচ্ছে কত ডিগ্রি বলতো? এতটুকুর মান হচ্ছে 30 ডিগ্রি। তো পুরোটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি বলতো? এইটা হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি। তো আমরা তো জানি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহু আর এই বাহু সমান। তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে পরের এই বাহু এই কোণটার মানও কি বলতো? 60 ডিগ্রি। এই দুটো কোণের মান 60 ডিগ্রি। এখন আমরা জানি তো OQS ত্রিভুজের টোটাল সমষ্টি কত? 180 ডিগ্রি। মানে এই কোণ আর হচ্ছে এই কোণ, এই তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো ওই দুটো যদি 60 ডিগ্রি হয় তাহলে 180 থেকে তাহলে 60 ডিগ্রি যোগ করলে কত হয়? 120, তাই না? আর টোটাল হচ্ছে 180। 180 থেকে যদি 120 মাইনাস করো তাহলে এইটাও কত পেয়ে যাবো বলো তো? 60 ডিগ্রি। তো এইভাবে দুইভাবেই তুমি অঙ্কটা করতে পারো। সো আমি খাতায় লেখার জন্য আগেরবার যেভাবে দেখাইছি সেভাবেই তোমরা করে ফেলবা, ঠিক আছে? সো এবার আমরা 2 নম্বর প্রশ্নটার দিকে একটু যাই। খ নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে? প্রমাণ করো যে PR ইকুয়াল টু QR। প্রমাণ করো যে PR ইকুয়াল টু হচ্ছে QR। তো PR আর QR প্রুফ করার জন্য আমাদের পুরা চিত্রটার কি দরকার নাই, ঠিক না? PR QR, তো আমরা চিত্রের যতটুকু দরকার ঠিক ততটুকু অংশই যদি একটু নিতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা কি আঁকবো? ফার্স্ট অফ অল আমরা একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে? সো এই বৃত্তের আমরা একটা কি আঁকবো?
আচ্ছা, এই বৃত্তের কেন্দ্রটা কোথায় হবে? ধরো এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কি আমাদের এই বিন্দুতে হবে, ঠিক আছে? ধরে নাও কেন্দ্রটা হচ্ছে আমাদের এখানে। তো এই বৃত্তের কেন্দ্র যদি এখানে হয় তাহলে এখান থেকে আমরা একটা কি আঁকবো, এবার ত্রিভুজ আঁকবো। তো ধরে নাও এটা হচ্ছে গিয়ে আমাদের সেই ত্রিভুজ। ওকে, সো যেটা আমাদের এখানে দেওয়া ছিল, তো এটাই হচ্ছে কি আমাদের সেই ত্রিভুজ। তো এখান থেকে দেখো আমাদের বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি, আমরা ত্রিভুজ পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা এগুলো একটুখানি লিখে নিই, কি কি পাইছি আমরা, এটা আমরা একটুখানি লিখে নিই। সো এটা হচ্ছে আমাদের ও, যেটা হচ্ছিল বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের পি, আর এটা হচ্ছে আমাদের কিউ, এবং ও আর এখান থেকে আমাদের একটা কি ছিল, জাস্ট একটা লম্ব ছিল। তো এই বিন্দুটার নাম হচ্ছে কি আবার আর বিন্দু। তো ঠিক আছে, এখন আমাদের প্রমাণ করতে হবে যে পি আর সমান সমান কিউ আর। তো এটা অঙ্কন আমাদের আর করার দরকার নেই। দেখো যদি অঙ্কন না দিত, চিত্রটা এভাবে দিত যাতে যেখানে অঙ্কনটা নাই তাহলে আমরা অঙ্কন করতাম, ঠিক আছে? বাট এখানে চিত্রটা এমনভাবে দিছে যেখানে অঙ্কন করাই আছে অলরেডি, তাহলে আমাদের আর কি করার দরকার নাই, অঙ্কন করার দরকার নাই। অঙ্কন না করে ডিরেক্টলি আমরা প্রমাণে চলে যাই। তাহলে প্রমাণ করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের দিয়েই দিছে যে প্রমাণ করো যে পি আর ইকুয়াল টু হচ্ছে কিউ আর। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে হচ্ছে ও থেকে পি কিউ এর উপর একটি লম্ব হচ্ছে ও আর। যদি এটা চিত্রে এভাবে না বলে দিত তাহলে তোমাকে কোনো না কোনো হেন্স দিয়ে দিবে, যেটা থেকে তুমি বুঝতে পারবা যে পি কিউ এর উপর ও আর হচ্ছে লম্ব, বুঝতে পারছো? বাট যেহেতু এখানে আমাদের দিয়ে দিছে তাই আমরা এখানে লিখে দিব হচ্ছে পি কিউ লম্ব ও আর। তাহলে আমরা এখানে প্রমাণটা শুরু করে দিই। তো আমরা এখানে লিখবো হচ্ছে প্রমাণ, যেহেতু এই যে আমাদের ও আরটা পি কিউ এর উপর লম্ব, তাহলে আমরা এখানে কি লিখবো, ও আর, আমরা এখানে লিখবো হচ্ছে ও আর লম্ব অফ পি কিউ। ঠিক আছে, তো সবার আগে আমাদের এই কাজ, সেটা হচ্ছে আমরা কি করব, যে আমাদের ও আরটা পি কিউ এর উপর লম্ব, তাহলে আমরা এখানে লিখলাম ও আর লম্ব অফ পি কিউ। ঠিক আছে, তো যেহেতু ও আর লম্ব অফ পি কিউ, সুতরাং আমরা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ পাবো। এই যে একটা সমকোণী ত্রিভুজ পাইলাম, আর এই যে আরেকটা সমকোণী ত্রিভুজ পাইলাম, আর এই দুইটা সমকোণী ত্রিভুজ কি হবে বলতো, সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে সমকোণ ও আর পি ইকুয়াল টু হচ্ছে সমকোণ ও আর কিউ। তাহলে এই যে কোণ ও আর পি, কোণ ও আর পি সমান সমান হচ্ছে কোণ ও আর কিউ, কোণ ও আর কিউ সমান সমান আমরা কি বলতে পারি, এক সমকোণ। যেহেতু পরস্পরের উপর লম্ব, তাহলে এটা কি হবে, এক সমকোণ হবে। তো এক সমকোণ হইলো। তাহলে এখন আমরা এই যে এটা দুইটাতে আবার ত্রিভুজ হয়ে গেছে, দেখো ও পি আর এবং হচ্ছে ওই যে ও পি আর এবং হচ্ছে ও কিউ আর, এটা আবার কি হয়ে গেছে বলতো, ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে এটা কিন্তু ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ও পি আর এবং ও কিউ আর সমকোণী ত্রিভুজে। ঠিক আছে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ত্রিভুজ ও পি আর এবং OPR এবং OQR, ত্রিভুজ OQR সমকোণী ত্রিভুজে আমরা কি কি পাবো দেখো তো, OPR এবং OQR সমকোণী ত্রিভুজে OP আর OQ এই দুইটা কি সমান। এখান থেকে কি OP সমান সমান হচ্ছে OQ। কেন সমান এই দুইটা? কারণ আমরা চিত্র থেকেই দেখতে পারতেছি যে OP আর OQ দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন বৃত্তের যে কটা ব্যাসার্ধ আছে সবই তো সমান। এখান থেকে এই যে কেন্দ্র থেকে বৃত্তের যত ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র থেকে এই যে এই পর্যন্ত দূরত্ব, এগুলোই হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ। এই যে কেন্দ্র থেকে এই দূরত্ব, এটাও ব্যাসার্ধ, আর হচ্ছে কেন্দ্র থেকে এই দূরত্ব, এটাও ব্যাসার্ধ। তো আমরা জানি কেন্দ্র থেকে দূরত্বগুলা সবসময় ব্যাসার্ধ হয়, তো বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হয়, সমান হয়। ওকে, তাহলে ওপি আর ওকিউ সমান হওয়ার কারণ কি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা লিখতে পারলাম একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আমরা এই জিনিসটা এখান থেকে লিখে দিলাম যে এটা সমান হওয়ার কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওপি সমান সমান ও কিউ আমরা এটা লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা ও আর ও আর দুইটাই সমান সমান ও আর। কেন? কারণ এরা দুইটাই ওই ত্রিভুজের সাধারণ বাহু, মানে একই বাহু দুইটা ত্রিভুজের। তো সাধারণ বাহু যদি হয় তাহলে তো অবশ্যই তারা কি হবে, সমান হবে। ও আর সমান সমান ও আর, সাধারণ বাহু দেখে সমান। তাহলে হচ্ছে আমরা এখান থেকে ও আর পি আর ও আর কিউ আগেই তো সমান, এটা আমরা দেখে ফেলাইছি। তাও যদি আমরা এখানে লিখতে চাই, না লিখলেও এটা সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ও আর পি সমান সমান হচ্ছে ও আর কিউ, কারণ ওই যে দুটো এক সমকোণ। তো এখান থেকে আমরা বলতে পারি যেহেতু একটা সমকোণী ত্রিভুজের, আচ্ছা দেখো তো, এটা যদি তুমি সমকোণ ধরো, এই যে এই কোণটাকে তুমি যদি সমকোণ ধরো, তাহলে এই যে এটা কি তোমার অতিভুজ না? আর এটা হচ্ছে তোমার একটা বাহু না? দেখো এই যে এই দুইটা ত্রিভুজের অতিভুজ আর এই যে বাহু, এগুলা কি হয়ে গেছে বলতো,
সমান হয়ে গেছে না, তাহলে একটা যদি দুইটা সমকোণী ত্রিভুজের অতির্ভুজ দুইটাও সমান হয়ে যায় এবং একটা বাহুও সমান হয়ে যায়, তাহলে ওই দুইটা সমকোণী ত্রিভুজ সব কিছু সমান, মানে সর্বসম। ওই দুইটা ত্রিভুজের যা কিছু আছে সব কিছু সমান, দ্যাট মিনস কি সর্বসম। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ওপিআর এবং ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ওকিউআর। তাহলে আমরা সর্বসম চিহ্নটা কিভাবে দেই, এই যে দেখো ওপিআর সর্বসম চিহ্নটা দেই এভাবে, ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজ ওকিউআর। এই কথাটা যখনই আমরা লিখে ফেলবো দ্যাট মিনস এই ত্রিভুজের যা কিছু আছে সবই সমান। তাহলে ওপিআর ইকুয়াল টু সর্বসম ত্রিভুজ ওকিউআর, এটার মানে কি ওই যে সব কিছু যদি মানে ওই ত্রিভুজের যা কিছু আছে সব কিছু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো এইটা সমান হওয়ার কারণ কি ছিল, এইটা কোন উপপাদ্যের থ্রুতে সমান হলো, এটার উপপাদ্যটা হচ্ছে অতিভুজ বাহু সর্বসমতা। তো আমরা এখানে অতিভুজ বাহু সর্বসমতা, সো এই রুলস থেকে আমরা বলছি এর সবাই সমান, অতিভুজ বাহু সর্বসমতা। সো এই রুলস থেকে আমরা এটাতে বলছি যে এগুলা সবকিছু সমান, এই রুলস থেকে আমরা এটা বলছি যে এই ত্রিভুজের সবকিছু সমান, ঠিক আছে। সো অতিভুজ বাহু সর্বসমতার রুলস থেকে বলছি এই ত্রিভুজের সবকিছু সমান। যদি সমান হয়ে যায় তাহলে এখন আমরা চুপচাপ বলতে পারি যে পি আর কিউআর এরাও কি সমান। এখন আমরা বলতে পারি কি যে পি আর কিউআরও কি হয়ে যাবে বলতো, এই ক্ষেত্রে আমাদের এখন সমান হয়ে যাবে। পি আর সমান সমান হচ্ছে কিউআর, তো এটা আমাদের কি প্রমাণিত, বুঝাইতে পারছি। ওকে, সো আমরা এবার নেক্সট প্রশ্নটার দিকে চলে যাই। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলছে, 3 নম্বর প্রশ্নে আমাদের বলছে পি আর কিউআর সমান হলে দেখাও যে ও আর লম্ব পিকিউ। এখন আমাদের বলে দিছে যে পি আর কিউআর যেটা ছিল সেটাই সমান। এখান থেকে পি আর কিউআর, একটু আগে আমরা কি প্রমাণ করছি বলতো, পি আর কিউআর সমান কিনা ওটা প্রমাণ করছি। তো এখন আমাদের করতে হবে কি যে পি আর কিউআর বলে দিছে যে পি আর কিউআর সমান, আগে আমরা সমান বের করছি আর এবার আমাদের সমানই বলে দিছে, দেখাইতে বলছে যে ও আর লম্ব অফ পি কিউ, ঠিক আছে। এখন যেহেতু ও আর লম্ব পি কিউ এটা আমাদের দেখাইতে বলছে, সো এটা আমরা আগে কিভাবে দেখাবো, তো সেই জিনিসটা একটু দেখি। তো সেটা করার আগে আমরা চিত্রটা একটুখানি এঁকে নিই। তো চিত্রটা যদি আঁকি তাহলে এটা হচ্ছে আমাদের ধরো বৃত্ত, তো এটা হচ্ছে কি আমাদের বৃত্তের ধরো কেন্দ্র থেকে আমি আবার আরেকটা ত্রিভুজ যদি আঁকতে চাই, তো দেখো চিত্রটা আমরা একটুখানি এঁকে নিলাম। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও, আর এটা হচ্ছে আমাদের পি ও, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের এখান থেকে একটা যদি লম্বটা নিই সেটা হচ্ছে আমাদের আর, এবং এটা হচ্ছে আমাদের কি কিউ, ঠিক আছে। তাহলে ও পি কিউ আর, এখানে আমাদের বলে দিচ্ছে যে পি আর সমান সমান কিউ আর হলে দেখাও যে ও আর লম্ব পি কিউ। তো এখানে আমাদের চিত্রটা পুরো ফুলফিল আছে। যদি চিত্রটা ফুলফিল না থাকতো তাহলে চিত্রটা আমাদের আবার একটু এঁকে নিতে হইতো, বাট আমাদের পুরো চিত্রটাই দেখো ফুলফিল আছে, মানে সুন্দর করে আমাদের অঙ্কনের যা কিছু দরকার ছিল সেগুলো কিন্তু এখানে ফুলফিল আছে। আমাদের এই যে ও পি আর ও কিউ যোগ করে দিছে এবং হচ্ছে পি কিউ ও আর এর উপর লম্ব আকারে আমাদের চিত্রটা ফুলফিল আছে, তার মানে আমাদের অঙ্কনের বিবরণ মানে অঙ্কন দেওয়ার দরকার নাই। হ্যাঁ, যদি চিত্র ফুলফিল না থাকতো তাহলে আমরা এখানে অঙ্কন একটা পার্ট আছে সেটাও লিখতাম, বাট এখন আমরা অঙ্কন লিখবো না, ডিরেক্টলি আমরা এখানে প্রমাণে চলে যাব, ঠিক আছে। সো ডিরেক্টলি আমরা এখানে লিখবো হচ্ছে কি বলতো, প্রমাণ। সো দেখো এখান থেকে আমরা প্রমাণ যদি লিখতে চাই, সো এখন আমরা করবো হচ্ছে প্রমাণ। তো দেখো প্রমাণ কিভাবে করব, আমাদের তো বলেই দিছে যে পি আর সমান সমান কিউ আর, তাহলে ও আর পি কিউ। তাহলে আমাদের কি দেখাইতে হবে যে এই যে পি আর সমান সমান কিউ আর, তাহলে এই কোণটা সমকোণী, এই কোণটা সমকোণ। আমাদের আসলে এটাই দেখাইতে হবে যে এই যে দুইটা কোণ আছে আমাদের, দ্যাট মিনস এই যে আমাদের একটা কোণ আছে এই যে ও আর পি, আর আমাদের আরেকটা কোণ আছে সেটা হচ্ছে কি বলতো ও আর কিউ। আমাদের দেখাইতে হবে ও আর পি আর ও আর কিউ সমান, এবং হচ্ছে এই দুইটা কোণ হচ্ছে সমকোণ, ঠিক আছে। ও আর পি এবং ও আর কিউ হচ্ছে সমান এবং এই দুইটা কোণ হচ্ছে সমকোণ। সো এই জিনিসটা আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। সো এই জিনিসটা যদি আমরা দেখাইতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে ও আর লম্ব অফ পি কিউ, যেহেতু সমকোণ এবং এরা একই রেখার উপর অবস্থিত এবং সমকোণ এবং সমান হলে এটা হচ্ছে কি অবশ্যই এই যে ও আর পি কিউ এর উপর কি হবে, লম্ব হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ও আর পি এবং ও আর কিউ ত্রিভুজে, ঠিক আছে, ও আর পি এবং ও আর কিউ ত্রিভুজে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে কোণ ও পি আর, আচ্ছা আগে আমরা এগুলি লিখি যে প্রমাণ কিভাবে করব আমরা, ও পি আর আর ও আর কিউ ত্রিভুজে, আগে এটা আমরা একটা লিখে নেই, ত্রিভুজ ও পি আর এবং ও আর কিউ ত্রিভুজ ও আর কিউ ত্রিভুজে,
একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমি আগেই বলতে পারতেছি না যে আমরা যদিও দেখে বুঝতেছি যে ও আর লম্ব অফ পি কিউ, কিন্তু এটা আমরা আগেই বলতে পারতেছি না, কারণ আমাদের এটাই প্রুফ করতে বলতে। তো তুমি যদি আগে যেমন আগের বারের আমাদের পি আর কিউ আর কে সমান ধরতে বলছে, তো আমরা ধরে নিছি যে পি কিউ এর উপর ও আর হচ্ছে লম্ব, ওটা আমরা আগের ম্যাথটাতে ধরে নিছিলাম। বাট এই ম্যাথটাতে আমরা ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? কারণ ভাই তোমার ও আর যে পি কিউ এর উপর লম্ব সেটাই তো তোমাকে প্রমাণ করতে হবে, তাহলে লম্ব অথবা সমকোণ এই টাইপের কোনো কিছুই আমাদের ধরা যাবে না। তো কিন্তু এখানে তো আমরা দেখতেছি যে ত্রিভুজ চিত্র অনুযায়ী যে ও পি আর ও কিউ আর তো দুইটা ত্রিভুজ, তো এই দুটা ত্রিভুজকে আমরা ধরতেই পারি, এই দুটা ত্রিভুজকে আমরা সর্বসম বানাইতে পারি কিনা সেটা আগে দেখি। তাহলে আমরা এখানে ও পি আর এবং ও কিউ আর ত্রিভুজের মধ্যে কি কি সমান পাবো? প্রথমেই যেহেতু এটা বৃত্তের কেন্দ্র, তাহলে ও পি আর ও কিউ কি সমান হবে? অবশ্যই সমান হবে। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখবো যে ওপি, এই যে ওপি সমান সমান হচ্ছে আমাদের কি বলতো ও কিউ। এটার কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা এটা একটু আগে আমি তো লিখে দিছি, তাহলে আবার একটু লিখে দিই, এরপরে কিন্তু এটা আমি লিখবো না। একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এই যে একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে এই দুটা সমান। ওপি আর হচ্ছে ও কিউ কেন সমান? ওপি আর ও কিউ কেন সমান? কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। বুঝাইতে পারছি? তাহলে ওপি আর ও কিউ সমান, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, সো এখান থেকে দেখো আবার পি আর ইকুয়াল টু কিউ আর, এটা আমাদের প্রশ্নেই দিয়ে দিছে। তাহলে ওপি সমান সমান ও কিউ এর পরে আমরা লিখে দিতে পারি যে এখান থেকে আমাদের পি আর সমান সমান হচ্ছে কি আমাদের কিউ আর, পি আর সমান সমান কিউ আর। এটার কারণ কি? এটা হচ্ছে কি আমাদের দেওয়া ছিল, আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। সো যেটা দেওয়া আছে সেটা তো দেওয়াই আছে। আরেকটা কি দেখাইতে পারি, দেখো তো ও আর ও আর দুইটাই কি ওপি কি আর এবং ও কিউ আর এর সাধারণ বাহু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ও আর সমান সমান হচ্ছে কি ও আর। তা এটার কারণ কি? এটা হচ্ছে কি আমাদের সাধারণ বাহু, এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। ওকে, তার মানে আমরা দুইটা ত্রিভুজের তিনটা বাহুই কি পেয়ে গেলাম? সমান পেয়ে গেলাম। সেই তিনটা বাহু কি কি? তো এই যে আমরা দেখলাম যে এই যে ওপি আর হচ্ছে ও কিউ, এই দুইটা ত্রিভুজের এই দুইটা বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর এখানে এই দুইটা ত্রিভুজের এই যে পি আর হচ্ছে কিউ আর, এটাও আমাদের বলে দিছে, প্রশ্নেই দিয়ে দিছে। দেখছো, এখানে প্রশ্নেই দিয়ে দিছে পি আর কিউ আর সমান। আর এখানে ও আর সমান সমান ও আর, এটার কারণ কি? ও আর সমান সমান ও আর, এটার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ বাহু। ও আর সমান, এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। তার মানে আমরা দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা জিনিসই সমান পেয়ে গেলাম, তিনটা বাহুই সমান পেয়ে গেলাম। তাহলে দুইটা ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয়ে যায়, তাহলে ওই ত্রিভুজের যা কিছু আছে সবই তো সমান, মানে কোণগুলোও সমান হবে। বাহু তিনটা সমান হইলে মানে ওই দুইটা ত্রিভুজ তো আসলে সর্বসম, সব কিছুই সমান। ঠিক আছে, একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের উপরে রেখে দেওয়া যাবে। তার মানে আমরা বলতে পারি তখন এখান থেকে আমরা বলতে পারি সুতরাং আমাদের যে ওপি আর এবং ও কিউ আর ত্রিভুজটা আছে, তো ও ত্রিভুজ ও পি আর, তো ত্রিভুজ ও পি আর এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ ও পি আর, সর্বসম ত্রিভুজ ও কিউ আর, ও পি আর সর্বসম ত্রিভুজ ও কিউ আর। ওকে, ত্রিভুজ ও পি আর সর্বসম হচ্ছে ত্রিভুজ ও কিউ আর। এটার কারণ কি? বাহু তিনটা বাহু যদি সর্বসম হয়, বাহু তিনটা বাহু যদি সর্বসম হয়, তাহলে এটার রুলস হচ্ছে বাহু সর্বসমতা। মানে এটার মানে হচ্ছে যে কোন ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয়, ঠিক আছে, তাহলে ওই ত্রিভুজটা সর্বসম হয়। তো এই কথাটাই আমরা লিখে দিতেছি যে বাহু সর্বসমতা। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হইলে সেটা হচ্ছে আমাদের বাহু সর্বসমতা রুলের ভেতরে পড়ে যায়। ঠিক আছে, তো বাহুগুলো সমান হওয়ার কারণে এটা বাহু সর্বসমতা রুলের মধ্যে পড়ছে। তো এখন আমাদের দরকার কি ছিল বলতো? ও আর পি আর ও আর কিউ কি সমান করা, ও আর পি আর ও আর কিউ কে কি করা? সমান করা। তাহলে ও আর পি সমান সমান কি ও আর কিউ আমরা লিখে দিতে পারি। সুতরাং এখান থেকে আমরা লিখে দিতে পারি যে কোণ ও আর পি সমান সমান হচ্ছে কি কোণ ও আর কিউ। সো ভাই তুমি বলতে পারো যে ঠিক আছে ভাইয়া, আপনি দেখাইলেন, আপনি আমাদের প্রমাণ করে দেখাইলেন যে আচ্ছা ঠিক আছে এই কোণ আর এই কোণ দুইটা কি সমান। প্রশ্ন হচ্ছে যে ভাই কিভাবে বুঝবো কোণ দুটো তো সমান, কিন্তু কোণ দুটা যে 90 ডিগ্রি সেটার তো কোনো প্রুফ নাই। এখন এই কোণ দুটা যদি 90 ডিগ্রি না হয়, তাহলে তো আপনি বলতে পারবেন না যে ও আর পি কিউ এর উপর লম্ব। কারণ আমরা জানি একটা রেখার উপর একটা রেখা যদি লম্ব হয়, তাহলে লম্ব হইলে এই যে এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ। এখন আপনি তো হচ্ছে এই কোণ দুটা যে সমান সেটা প্রুফ করলেন, কিন্তু এই দুইটা কোণ যে সমকোণ
সেটা কিন্তু আপনি এখনো প্রুফ করলেন না। আপনি যদি কোনোভাবে প্রুফ করতে পারতেন যে আচ্ছা ঠিক আছে এই দুইটা কোণ সমকোণ, তাহলে আপনি বলতে পারতেন যে পি কিউ এর উপর ও আর লম্ব। তো ঠিক আছে, আমরা এখনো কি করতে পারি নাই, আমরা এখনো এই যে ও আর পি এবং ও আর কিউ এরা যে সমান এটা প্রুফ করতে পারছি, সমকোণ এটা প্রুফ করতে পারি নাই। তো এখন আমরা চিত্র থেকে কি দেখতে পারতেছি বলতো, কি দেখতে পারতেছি যে হচ্ছে ও আর পি এবং ও আর কিউ রৈখিক যুগল কোণ না? রৈখিক যুগল কোণ না বলতো? রৈখিক যুগল কোণ কি ভাই? আবার একই রেখার উপর দুইটা কোণ যদি থাকে তাহলে তাদেরকে বলা হচ্ছে রৈখিক যুগল কোণ। এই যে এটা হচ্ছে একটা রৈখিক যুগল কোণ। কেন? কারণ একই রেখার উপর দুইটা কোণ, একই রেখার উপর একটা কোণ, একই রেখার উপর দুইটা কোণ। এই যে একই রেখার উপর কয়টা কোণ? দুইটা কোণ। এই একটা কোণ আর এই একটা কোণ। তাহলে একই রেখার উপর যদি দুইটা কোণ থাকে তো সেই কোণগুলোকে আমরা কি বলি? রৈখিক যুগল কোণ। তাহলে দেখো রৈখিক যুগল কোণ, একই রেখার উপর দুইটা কোণ, এই যে একটা রেখা, এই রেখার উপর দুইটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, তাহলে কি রৈখিক যুগল কোণ। আর রৈখিক যুগল কোণ যদি হয় তাহলে অবশ্যই একটা বড় একটা ছোট এরকম হবে। কিন্তু রৈখিক যুগল কোণ যদি দুইটা সমান হয় তাহলে কোণ দুইটা অবশ্যই 90 ডিগ্রি হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তার মানে একটা রেখার উপর যদি দুইটা কোণ আঁকো এবং সেই দুইটা কোণের পরিমাণ কখনোই সমান হইতে পারবে না। যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই কোণ দুইটা কি 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো কোণ হতে পারবে না। কারণ তোমরা জানো এই যে এক রেখার উপর যে কোণ সেই কোণটা কত? 180 ডিগ্রি। এই কোণের মান কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। হ্যাঁ, এই রেখার উপর যে কোণ সেই কোণের মান কত? 180 ডিগ্রি। এখন তুমি মাঝ বরাবর একটা কোণ দিয়ে দিলা রৈখিক যুগল কোণ। তাহলে এই 180 ডিগ্রি হওয়ার জন্য এই কোণটাকেও 90 ডিগ্রি হইতে হবে, এই কোণটাকেও 90 ডিগ্রি হইতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই। তাহলে আমরা বলে দিব যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণও সমান, কোণদ্বয় যেহেতু রৈখিক যুগল কোণ, এক হচ্ছে রৈখিক যুগল কোণ এবং হচ্ছে এদের পরিমাণও সমান, তার মানে আমরা বলতে পারি যে এই যে ও আর পি এবং ও আর কিউ সমকোণ। ঠিক আছে, সো এই কথাটা আমরা এখন লিখবো, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান। তো এই কথাটা যদি আমরা একটু লিখি, যেহেতু ও আর পি এবং ও ও ও তোমার হচ্ছে ও পি আর, যেহেতু ও পি আর এবং ও কিউ আর রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণও সমান, সুতরাং ও পি আর এবং ও কিউ আর ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, বা এক সমকোণ। তো আমরা এখানে একটু লিখি, যেহেতু ত্রিভুজ যেহেতু অ্যাঙ্গেল ও আর পি এবং অ্যাঙ্গেল ও আর কিউ রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান। তো এখানে ও আর পি সমান সমান ও আর কিউ ইকুয়াল টু এক সমকোণ। এখন এই দুটা কোণ যদি এক সমকোণ হয়, ঠিক আছে, এই কোণ আর এই কোণ যদি এক সমকোণ হয়, তো আমরা জানি সমকোণ হইলেই পি কিউ ও আর এর উপর কি হইতে হবে? লম্ব হইতে হবে। একটা রেখার উপর আরেকটা রেখার লম্ব হইলেই কেবল সমকোণ হয়। তো যেহেতু এখানে সমকোণ হয়ে গেছে, তো সুতরাং আমরা বলতে পারি যে ও আর লম্ব অফ পি কিউ। তাহলে আমরা এখানে বলতে পারি যে ও আর লম্ব অফ পি কিউ। ঠিক আছে, আমরা এখানে বলতে পারি ও আর লম্ব অফ পি কিউ, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। তো শেষ পর্যন্ত আমরা এখানে লিখে দিলাম হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখে দিলাম? প্রমাণিত। ওকে, তো হয়ে গেল আমাদের 3 নম্বরে গ নাম্বার প্রশ্নটা। এবার আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটার দিকে যাই। ঘ নাম্বার প্রশ্নটা আমাদের কি চাইছে? আচ্ছা, ঘ নাম্বার আমাদের প্রশ্নটা বলছে পি কিউ ইকুয়াল টু এম এস হলে দেখাও যে ও আর ইকুয়াল টু ও এন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এই উপপাদ্যটা এরকম ভাবে চিত্র না হয়ে কয়েকভাবে চিত্র হয়ে আসতে পারে। সো এই জিনিসটা আমি তোমাদের একটুখানি দেখাতে চাই। দেখো, এটা এভাবেও আসতে পারে। এভাবে একটা বৃত্ত আঁকলাম, ধরো এটাকে একটুখানি ডুপ্লিকেট করে নিই। তো এখানে ধরো আরেকটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। সো এটাকে আরেকবার ডুপ্লিকেট করে নিই, মানে কয়ভাবে এটার চিত্র হইতে পারে সেই জিনিসটাই আমি তোমাদের একটুখানি দেখাতে চাই। সো এটার আরেকটা ডুপ্লিকেট করলাম। তো এই ধরো 3টা দিলাম। এখন আমি কয়ভাবে চিত্র হইতে, এখন আমি যেটা দিছি সেটা তো এরকম ভাবে হইলো যে এম এস ইকুয়াল টু পি আর, তাই না? পি কিউ ইকুয়াল টু এম এস, তাহলে পি কিউ ইকুয়াল টু এম এস। তো আমি যেভাবে দিছি সেভাবে অনুযায়ী যদি তোমাদের আমি দেখাতে চাই যে এই যে দেখো পি কিউ আর এম এস আমি তোমাদের কি দিয়ে দিছি সমান। এটা ধরো হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, আমি তোমাদের দিয়ে দিছি ধরো পি কিউ
আর হচ্ছে ধরো দিয়ে দিলাম এমএস। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো তোমাদের দেখাইতে বলছে কি যে এইটা সমান সমান কি এইটা, ঠিক আছে। তো এটা যদি আমি ও দিয়ে দিই, তো এটা যদি আমি আর দিয়ে দিই, আর এটা যদি আমি এন দিয়ে দিই, তাহলে আমাদের আমি যে চিত্রটা আঁকছি সেটা অনুযায়ী তাহলে তোমাকে কি দেখাইতে বলছে, ও আর সমান সমান ও এন। এটা তোমাকে কি করতে বলছে, দেখাইতে বলছে, ঠিক আছে। এইভাবে আসতে পারে। আরেকটা আসতে পারে, ধরো এইখান বরাবর একটা দিয়ে দিল এবং এইখান বরাবর আরেকটা দিয়ে দিল, এখান বরাবর ধরো আরেকটা দিয়ে দিল, এভাবে দুইটা রেখা দিয়ে দিল। এটা দিয়ে দিল হচ্ছে ও বিন্দু, এবার হচ্ছে এখান থেকে দুইটা লম্ব এভাবে দিয়ে দিল। এই দুটো কিন্তু লম্ব, এই রেখার উপর এই যে এইখান থেকে ও থেকে দেখেও তো বোঝা যাচ্ছে যে ও থেকে এম এস এর উপর ও এন লম্ব, পি কিউ এর উপর ও আর লম্ব। তো এইভাবেও আসতে পারে। এটা ও বিন্দু দিয়ে দিল, এটাকে দিয়ে দিল হচ্ছে ধরো পি, এই পয়েন্টকে দিয়ে দিল পি, আর এই পয়েন্টকে দিয়ে দিল হচ্ছে কিউ। হ্যাঁ, পি কিউ। আর এটারে ধরে দিয়ে দিল হচ্ছে এম, এটারে দিয়ে দিল হচ্ছে ধরো এস, ঠিক আছে। সো এটার হচ্ছে আমাদের ধরো আর দিয়ে দিল, এটারে ধরো হচ্ছে এন দিয়ে দিল। এভাবে এই চিত্রটা আসতে পারে। তো আরেকভাবে আসতে দেখা যায়, মনে করো এই যে এরকম ভাবে দিয়ে দিছে, এরকম ভাবে দিয়ে দিছে, বুঝছো। দিয়ে এভাবে তোমাকে বললো যে তুমি হচ্ছে এই যে এইটা ধরো দিল হচ্ছে পি কিউ, এটা ধরো দিল হচ্ছে এম এস, ঠিক আছে। আর এটা ধরো হচ্ছে তোমার পি কিউ বরাবর কি দিছি, এটা দিলাম আর, এটা হচ্ছে আমাদের ও, আর এটা হচ্ছে আমাদের এন। তো এরকম ভাবে তোমার হচ্ছে বিভিন্ন ভাবে এই জিনিসটা আসতে পারে। তো তোমাকে এখানে বলবে পি কিউ ইকুয়াল টু এম এস হলে দেখাও যে ও আর ইকুয়াল টু ও এন। উল্টাও হইতে পারে, যেমন উল্টা এর পরের প্রশ্নটাই হচ্ছে এটার উল্টা। দেখো, ও আর ইকুয়াল টু ও এন হইলে পি কিউ ইকুয়াল টু এম এস। মানে দেখছো একই প্রশ্ন দুইভাবে ঘুরে আসছে। প্রথমটা কি দেখাইলাম, প্রথমটা হচ্ছে পি কিউ আর এম এস সমান হলে দেখাও যে ও আর ইকুয়াল টু ও এন, পি কিউ আর এম এস সমান হলে দেখাও যে ও আর ইকুয়াল টু ও এন। আর এখানে আমাদের বলতেছে যে ও আর ইকুয়াল টু ও এন হলে দেখাও যে পি কিউ ইকুয়াল টু এম এস। বুঝতে পারছো? তো দুইভাবেই আসতে পারে। তো আগে আমরা এখানে পি কিউ ইকুয়াল টু এম এস হলে দেখাও যে ও আর ইকুয়াল টু ও এন, ওটাকে আগে একটু প্রমাণ করি। তো প্রমাণের জন্য আমাদের ফার্স্ট অফ অল যতটুকু ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনটা আমরা এখানে এঁকে নিয়েছিলাম। সো তার আগে এই জিনিসগুলো যেগুলো আমাদের লাগবে না, এইটা দিয়ে তো আর প্রুফ করবো না আমরা। সো এটার একটুখানি ডিলিট করে দিচ্ছি, আর এই জিনিসটাকে আমরা একটু ওই পাশে নিয়ে যাই। সো দেখো এখানে নিয়ে রাখলাম, একটুখানি ছোট করতে চাইলে ছোট করে দিই। ওকে, সো এই হচ্ছে কি আমাদের ইনফরমেশন। আচ্ছা, এখানে আমাদের বলেই দিচ্ছে যে পি কিউ আর এম এস সমান, তার মানে এই যে এই বাহু, আমি একটুখানি অন্য কালার দিয়ে দেখাই তোমাদের। এই যে আমাদের এখানে বলেই দিচ্ছে পি কিউ আর এস সমান, তার মানে আমরা বলতে পারি যে এই যে বাহুটা আর এই বাহুটা সমান। ওকে, সেটা ধরে নাও, যদিও তোমার মনে হচ্ছে না যে সমান, বাট ওইটা হাতে আঁকছি বুঝতেই পারতেছো। তো ধরে নাও যে পি কিউ আর এম এস সমান। এখন তোমরা আসলে এই চিত্রটারে কিভাবে আঁকবে সেটা আমি তোমাদের একটুখানি বলে দিই। ফার্স্ট অফ অল একটা কম্পাস নিবা, কম্পাসটা এখানে বসায় ধরো এই বৃত্তটা আঁকলাম। তারপরে এই স্কেলটা নিয়ে না, এই স্কেলের এই বরাবর একটা দাগ দিবা, মাপ রাখবা, ঠিক আছে, মাপ রাখবা, স্কেল ধরে স্কেলের মাপ রাখবা, স্কেলের বরাবর একটা মাপ রাখবা, এবার একটা মাপ রাখবা। একটা কাজ করি, আমি তোমাদের একটুখানি দেখাই দিই, এখান থেকে স্কেল নিয়ে আমি তোমাদের একটুখানি দেখাই দিই যে আসলে তোমরা কিভাবে করবা। তো তার জন্য আমি একটু স্কেলটা এনে নিই। ধরো স্কেলটাকে এখানে রাখলাম। ফার্স্ট অফ অল আমরা একটা কি করবো, ধরো প্রথমে একটা বৃত্ত নিয়ে নিলাম, ঠিক আছে, একটা বৃত্ত নিয়ে নিলাম। তারপরে স্কেলটাকে এখানে এনে দেখো এই যে মাপটা নিতেছে, দেখো কতটুকু নিলাম। দেখো এই যে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, এই যে এখান থেকে 1 থেকে শুরু করে এই যে 3 পর্যন্ত মাপটা নিলাম। নিয়ে তারপরে হচ্ছে এই যে এখান থেকে আবার দেখবে 1 থেকে 3 পর্যন্ত কোথায় হয়, এই যে দেখো 1 থেকে 3 পর্যন্ত, এই যে মনে আছে এখান থেকে এই পর্যন্ত নিছিলাম, 3-এর একটু আগ পর্যন্ত আবার দেখাই, 1 থেকে 3-এর একটু আগ পর্যন্ত নিছিলাম। তো এখান থেকে আমরা এই পাশে এসেও 1 থেকে 3-এর একটু আগ পর্যন্ত এইভাবে নিয়ে নিব, এইভাবে নিয়ে জাস্ট এইভাবে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের আবার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি বলতো, এই যে লম্ব যে সেটা আঁকতে হবে। সো লম্ব আঁকবো কিভাবে, দেখো লম্ব আঁকার জন্য জাস্ট এই যে স্কেলটাকে আমরা এই বরাবর নিয়ে যাব, নিয়ে গিয়ে আচ্ছা আমাদের বৃত্তের কেন্দ্রটা কোথায়, ধরো আনুমানিক কেন্দ্রটা ছিল এখানে। সো এই বরাবর আমরা একটা দাগ টেনে দেব, বুঝাইতে পারছি? এবার আমরা কি করব, এই বরাবর আরেকটা দাগ টেনে দেব। দাগ টেনে, তো এখানে আমাদের বৃত্তের কেন্দ্র হবে কোনটা, এই যে এটা হবে আমাদের বৃত্তের কেন্দ্র, ধরো মাঝ বরাবর। ওকে, তো এইভাবে তোমরা চাইলে স্কেল দিয়েও আঁকতে পারো, বুঝছো। তো স্কেল দিয়ে আমি তোমাদের এঁকে দেখাইলাম। এখন আমি এটারে তাইলে ধরো ডিলিট করে দিচ্ছি। তো এই জিনিসটারে আমি একটুখানি পাশে নিয়ে যাই।
এভাবে আমরা এঁকে ফেললাম সুন্দর করে, মানে এই চিত্রটারই একটু আবার মডিফাই করে আঁকলাম। একে এখানে আমরা একটু নাম দিয়ে দিই, সেই নামগুলো কি বলো? পি কিউ, এটা হচ্ছে আমাদের পি কিউ, এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের এন, পি কিউ এম এন, আর এটা হচ্ছে আমাদের ও বৃত্তের কেন্দ্র। এখানে দেখো আমাদের চিত্রটা প্রমাণ করার জন্য যা অঙ্কন করার দরকার ছিল ঠিক ওইরকম ভাবে কিন্তু অঙ্কন করে দেওয়া নাই, ঠিক আছে? যদিও আছে, এই যে এই পাশে আছে, তো ওইটা আমরা নিতে পারি, বাট ধরো এইভাবেই আমাদের দিয়ে দিল, কোনো কোনো প্রশ্নে ডিরেক্ট এই উদ্দীপকটাই দিয়ে দিল, যেটা আমি এখানে আঁকছি ধরো এটাই দিয়ে দিল। তো এখানে আমাদের আসলে একটু অঙ্কন পার্টটা লিখতে হবে। তো অঙ্কন পার্টটা লিখে আমরা হয় ও এন আর ও কিউকে জয়েন করে দিব, অথবা ও এম আর ওপি কে আমরা জয়েন করে দেবো, যে কোনো দুই সাইডে আমরা জয়েন করে দিব। তো আগে জয়েনটা করি। তো আমরা এই যে অঙ্কন করব সেটা আমি হচ্ছে কি একটুখানি অন্য কালার দিয়ে দেখাই, কালারটা দিয়ে দেখাই। ধরো এই যে এইটা করলাম আমরা হচ্ছে জয়েন, ঠিক আছে? সো লাইন টুল নিয়ে সুন্দর করে আঁকি। সো এখান থেকে এই পর্যন্ত এটা বললাম আমরা জয়েন, এবং এখান থেকে এই যে এই দুটা লাইনকে আমরা কি করে দিলাম? জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে এখন আমরা অঙ্কনে এই কথাটাই লিখব, ঠিক আছে? অঙ্কনে আমরা এই কথাটাই লিখবো। তো এই পয়েন্টটার নাম কি ছিল আমাদের? ও। তাহলে আমরা এখানে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যেটা দিব সেটা হচ্ছে অঙ্কন। ফার্স্ট অফ অল আমরা দিলাম হচ্ছে অঙ্কন। অঙ্কন কি করলাম আমরা? ও এম, তাহলে হচ্ছে কি করলাম? ও কমা এম, এবং আমরা আরেকটা কি করছি বলতো? ও কমা পি, ও কমা পি কি করছি? যোগ করছি। তাহলে আমরা এখানে বলবো ও কমা এন, ও কমা পি যোগ করি, ঠিক আছে? ও কমা এম এবং ও কমা পি যোগ করি, ঠিক আছে? এটাই ছিল আমাদের অঙ্কন, আর কোনো কিছু অঙ্কনে দেওয়ার দরকার নেই, যত শর্টে করা যায়। এখন আমরা লিখে ফেলি হচ্ছে প্রমাণ। আচ্ছা, প্রমাণটা কিভাবে করব, কোন অ্যাপ্রোচে করব একটুখানি দেখে দাও। এখানে আমাদের পি কিউ আর এম এস এই দুটা কি দিয়ে দিছে? সমান দিয়ে দিছে। আচ্ছা, এটা এন হবে না, এটা তো এস হবে। একটু কারেকশন করি। এটা হচ্ছে আমাদের এম এস, আর এটা হচ্ছে আমাদের এন, আর এটা হচ্ছে আমাদের কি আর। তো এখানে আমাদের বলে দিচ্ছে পি কিউ ইকুয়াল টু হচ্ছে কি এম এস, হলে দেখাও যে ও আর ইকুয়াল টু ও এন, এটা আমাদের দেখাইতে হবে। বাট দিয়ে দিছে কি পি কিউ ইকুয়াল টু এম এস। সো এই ইনফরমেশনটা আমরা লিখবো। আর এখানে আমাদের ও আর ইকুয়াল টু যে ও এন, সেটা আমাদের কি করতে হবে? দেখাইতে হবে। তো পি কিউ ইকুয়াল টু এম এস তো দেওয়া আছে, তো সেটা আগে আমরা লিখবো। আর এখান থেকে আমরা দেখবো যে ওপিআর এবং ও এম এন এরা কি সমকোণী ত্রিভুজ। কারণ এখানে তোমাকে আরও একটা ইনফরমেশন সেটা বলে দেয় না, বাট আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ও এন লম্ব অফ এম এস আর ও আর লম্ব অফ পি কিউ, ঠিক আছে? সো এটা আমরা দেখতেছি, বুঝছো? এটা আমরা চিত্র থেকে দেখতেছি, অথবা চিত্র তোমাকে এমনভাবে হিন্টস দিয়ে দিবে, বা চিত্রেই হিন্টস দিয়ে দিবে। ধরো এইভাবে তোমাকে চিত্রে জাস্ট ওই যেভাবে বললাম না, ওই চিত্র যদি থাকে এভাবে সমকোণের যে চিহ্নটা আছে সেটা দিয়ে দিবে। হয় সমকোণের চিহ্ন দিয়ে দিবে, না হয় বাংলা কথা বলে দিবে, যাই করবে বলে দিবে। এই যে এটা কিন্তু তোমাকে লম্ব বলে দিবে, ঠিক আছে? এই প্রমাণটা করার জন্য তোমাকে কিন্তু ও আর ও এন যে লম্ব, সেটা কিন্তু কোনো হিন্টস দিয়ে দিবে, বা প্রশ্নে বলে দিবে, বা চিত্রটা এমনভাবে দিবে যে তুমি দেখলেই বুঝবা যে ও আর ও এন কি লম্ব। তো এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা যে অঙ্কনটা করলাম সেই অনুযায়ী ও এম এন আর ওপি আর এই যে দুইটা ত্রিভুজ, এরা কেমন ত্রিভুজ হয়ে যায় বলতো? সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তো আগে আমরা এখানে এই কথাটাই লিখে নিই যে ও আর লম্ব অফ পি কিউ এবং ও এন লম্ব অফ হচ্ছে এম এস। এই কথাটা আমরা আগে লিখে নিই। সো আমাদের এখান থেকে ও আর লম্ব অফ পি কিউ এবং হচ্ছে ও এন লম্ব অফ এম এস। তাহলে ও এন লম্ব অফ এম এস, তাহলে ও আর লম্ব অফ পি কিউ, ও এন লম্ব অফ এম এস, যেটা আমরা লিখলাম। তাহলে ও আর পি সমান সমান ও এন এম সমান সমান এক সমকোণ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে ও আর পি সমান সমান হচ্ছে ও আর পি সমান সমান হচ্ছে ও এন এম। তাহলে ও এন এম সমান সমান কত সমকোণ? এক সমকোণ। এটা হচ্ছে আমাদের এক সমকোণ। কেন? কারণ ওই তো যদি কোনো রেখার উপর অপর একটা রেখা লম্ব হয়, তাহলে যে কোণ দুইটা হয় সেটা হচ্ছে এক সমকোণ। তাহলে এটা হচ্ছে এক সমকোণ, এটা হচ্ছে কি এক সমকোণ। আবার একটু আগে আমরা দেখে আসছিলাম যে এই যে যদি এটা লম্ব, এটা যদি হয় পি কিউ, এই পি কিউ এর উপর যদি লম্ব হয়, তাহলে এই লম্ব হইলে পি আর, এই যে পি আর সমান সমান কি বলতো? কিউ আর।
তো এখানে তো আমাদের হচ্ছে এই পি কিউ এর উপর ও আর লম্ব, তাহলে এখানেও আমরা কি লিখতে পারি পি আর সমান সমান কিউ আর। তো এখান থেকে আমরা আবার এবং এটাও লিখে রাখি, এবং এখান থেকে আমরা লিখে রাখি যে পি আর সমান সমান হচ্ছে কি বলতো কিউ আর। এগুলো কি কিছু মুখস্থ করা লাগে? মুখস্থ কিন্তু করা লাগে না, লাইনগুলো আগে পরে ধরলেও কোনো সমস্যা নাই। আমি এভাবে করাইতেছি, তুমি যে বুঝে যাও, বুঝে তুমি তোমার মতো করে করবা, কোনো সমস্যা নাই। লাইন আগে পরে হইলে কোনো সমস্যা নাই, মুখস্থ করার কিছু নাই। তুমি তো জানো যেহেতু পি কিউ এর উপর ওয়ার লম্ব আছে, তাহলে পি আর সমান সমান কিউ আর হবে, এবং পি আর সমান সমান কিউ আর হলে এবং এম এন সমান সমান কি হবে এস এন হবে। তো এখান থেকে আমরা এম এন সমান সমান কি হবে বলতো এস এন। এই ইনফরমেশন থেকে আমরা কি বলতে পারি যে পি আর সমান সমান কিউ আর, এই যে পি আর সমান সমান কিউ আর, সেখান থেকে আমরা বলতে পারি আর পি কিউ এর মধ্যবিন্দু। যদি মধ্যবিন্দু হয় তাহলে পি আর আর কিউ আর যদি সমান হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি আর সমান সমান কি হাফ অফ পি কিউ, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো পি আর সমান সমান হচ্ছে হাফ অফ পি কিউ। ওকে, পি আর সমান সমান হাফ অফ পি কিউ। ওকে, আর এখান থেকে আমরা এম এন সমান সমান বলতে পারি হচ্ছে হাফ অফ এম এস। সেম ভাবে এই যে এম এন আর এস এন যদি সমান হয়, এম এন আর এস এন যদি সমান হয়, তাহলে এই যে তোমার হচ্ছে এই বিন্দুটা মানে এন বিন্দুটা এম এস এর মধ্যবিন্দু। তো যদি মাঝখানের বিন্দু হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি এম এন সমান সমান হাফ অফ এম এস। সেখান থেকে আমরা বলতে পারলাম কি, এবং এম এন সমান সমান হচ্ছে আমাদের কি হাফ অফ এম এস। বলতে পারলাম? ওকে, আজানটার জন্য একটু বিরতি নিয়েছিলাম। সো এখানে দেখো পি আর সমান সমান হাফ অফ পি কিউ এবং এম এন সমান সমান যদি হাফ অফ এম এস হয়, আবার আমাদের তো এখানে বলে দিছে যে পি কিউ ইকুয়াল টু এম এস। তো আমাদের এখানে দেওয়া আছে, তো আবার আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা একটু এখানে লিখে দিই। আবার আমাদের দেওয়া আছে যে পি কিউ সমান সমান হচ্ছে কি বলতো এম এস। সো এটা আমাদের দেওয়া আছে, সো আমরা এটা লিখে দিই যে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, দেওয়া ছিল, এটা আমরা লিখে নিছি। সো এটা আমাদের দেওয়া আছে, সো এটা আমরা লিখে নিলাম পি কিউ ইকুয়াল টু এম এস। তো পি কিউ ইকুয়াল টু যদি এম এস হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হাফ অফ পি কিউ আর হাফ অফ এম এসও কি সমান। তাহলে পি কিউ ইকুয়াল টু যদি এম এস হয়, তাহলে হাফ অফ পি কিউ সমান সমান কি হাফ অফ এম এসও সমান। এটা কি সহজ কথা না ভাই? যদি পি কিউ আর এম এস যদি সমান হয়, তাহলে হাফ অফ পি কিউ মানে হাফ দিয়ে গুণ করে দাও, হাফ অফ পি কিউ ইকুয়াল টু হাফ অফ এম এস। এখন হাফ অফ পি কিউ মানে কি পি আর, তাহলে হাফ অফ পি কিউ মানে হচ্ছে আমাদের পি আর হাফ অফ এম এস এটার মানে হচ্ছে আমাদের কি বলতো এম এন। তাহলে পি আর ইকুয়াল টু এম এন, তাহলে হাফ অফ এম এস ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এন। তাহলে পি আর ইকুয়াল টু হচ্ছে এম এন, আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা তো এটাও দেখছি যে ও এম এন এবং ও পি আর সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই কথাটা লিখি যে ও পি আর এবং ও এম এন সমকোণী ত্রিভুজ ও পি আর এবং ত্রিভুজ ও এম এন সমকোণী ত্রিভুজে তো সমকোণী ত্রিভুজে আমরা কি কি দেখতে পাই দেখো। এখান থেকে আমরা দেখতে পাই ফার্স্ট অফ অল ওপি আর হচ্ছে ও এম সমান। তাহলে এখান থেকে আমরা প্রথমেই যেটা দেখতে পাই যে ওপি সমান সমান হচ্ছে ও এম। এটা কেন? এটা ওই যে একই বৃত্তের ব্যাসার্ধ, এই কথাটা এখানে একটু লিখে রাখো যে ওপি আর ও এম কেন সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আর এখান থেকে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পি আর সমান সমান হচ্ছে কি এম এন। তো এটা আমরা একটু আগে প্রমাণ করে আসলাম, পি আর সমান সমান হচ্ছে আমাদের এম এন। এটা মাত্র আমরা প্রমাণ করছি যে পি আর এম এন সমান। তো একটা সমকোণী ত্রিভুজের এটা ছিল আমাদের কি অতিভুজ। তাহলে অতিভুজ ও এম আর ওপি যদি সমান হয়, তাহলে দুইটা সমকোণী ত্রিভুজের এটা ছিল আমাদের অতিভুজ ও এম আর ওপি যদি সমান হয়, এবং এটা যদি হচ্ছে আমাদের পি আর এম এন এটা হচ্ছে একটা বাহু যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু সমান হয়ে গেছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এটা একটা সর্বসম ত্রিভুজ। কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজটা আর যে কোনো একটা বাহু সমান হইলেই আমরা ওটাকে ওই ত্রিভুজটাকে সর্বসম ত্রিভুজ বলতে পারবো। তার মানে এখান থেকে আমরা বলতে পারতেছি যে আমাদের ত্রিভুজ ওআরপি আর ওএমএন এর দুইটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে ওআরপি ওএমএন সমকোণী ত্রিভুজ। সুতরাং এখান থেকে আমরা একটু রেড কালার নিয়ে যদি একটু লিখতে চাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ ও আর পি সর্বসম
ত্রিভুজ ও এম এন, তাহলে হচ্ছে ত্রিভুজ ও এম এন। ওকে, সো এটা আমরা এখানে লিখতে পারলাম। তো বাকি লেখাগুলো আমরা একটু এখানে লিখি। সো ওআরপি আর ওএমএন যদি সর্বসম হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ওএন আর হচ্ছে ওআর। আচ্ছা, এটা সর্বসমতা হওয়ার কারণ কি, এখানে লিখে রাখবা অতিভুজ বাহু সর্বসমতা। একটা সমকোণী ত্রিভুজের, শুধুমাত্র সমকোণী ত্রিভুজের অতিভুজ আর বাহু যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে অতিভুজ বাহু সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতা। তাহলে অতিভুজ বাহু সর্বসমতা, এই জন্য আমরা এটাকে সর্বসম বলতে পারলাম। তো যেহেতু এটা সর্বসম হয়ে গেছে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট সব কিছু সমান, তাহলে আমরা ও আর ও এনকে কি লিখে দিতে পারো, সমান লিখে দিতে পারি। সুতরাং ও আর সমান সমান কি ও এন, এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল বা দেখাইতে বলছিল। তো ও আর সমান সমান হচ্ছে আমরা কি পেয়ে গেছে, ও এন পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত। আশা করি বুঝে গেছো। তো এখানে আমরা জাস্ট ওআরপি এবং ওএমএন সমকোণী ত্রিভুজ ছিল, সমকোণী ত্রিভুজে আমরা দেখছি যে ওপি আর ওএম একই বৃত্তের ব্যাসার্ধ, তো এই কারণে সমান হয়েছে। আর পিআর ইকুয়াল টু এমএন, এই যে পিআর ইকুয়াল টু এমএন একটু আগে আমরা প্রুফ করে আসছি। তো যদি পিআর ইকুয়াল টু এমএন হয় এবং হচ্ছে অতিভুজ ওপি আর ওএম সমান হয়, তাহলে সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ আর যে কোনো একটা বাহু সমান হইলেই আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজটা একটা সর্বসম ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখলাম অতিভুজ বাহু সর্বসমতা। যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, মানে সব কিছু সমান হয়ে গেছে, তাহলে ও আর ও এনকে আমরা কি বলতে পারি, সমান বলতে পারি। তাহলে ও আর ও এন আমাদের কি হয়ে গেল, সমান হয়ে গেল। সো এইখান থেকে আমরা বলতে পারলাম যে এটা প্রমাণিত হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে আমাদের ও নাম্বার প্রশ্নটা। তো ওর পরে জাস্ট আমাদের এই একটা প্রশ্নই আছে, 6 নাম্বার প্রশ্নটা। এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের শেষ, ক্লাসটা শেষ। তো ও নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে, ও নাম্বার প্রশ্নে বলছে হচ্ছে ও আর ও এন সমান হলে, ও আর ইকুয়াল টু ও এন হলে দেখাও যে পি কিউ ইকুয়াল টু এম এস, ওই যে আগেরটার উল্টা। তো আগেরটার যেহেতু উল্টা, তাহলে আমরা এখান থেকে এই চিত্রটাকে একটুখানি কপি করে ওই পৃষ্ঠায় নিয়ে যাই। ঠিক আছে, তো এই চিত্র দুইটার জন্য তো চিত্র সেমই। সো এখন জাস্ট একটু নামকরণগুলো করে নিই। এটা ছিল আমাদের ও, এটা ছিল আমাদের এন, এটা ছিল আমাদের কি আর, এটা ছিল আমাদের পি, এটা ছিল আমাদের কিউ, আর এটা ছিল আমাদের এম, আর এটা ছিল আমাদের এস। সো নামকরণগুলো করা শেষ। এখন আমাদের এখানে প্রশ্ন বলে দিছে ও আর ইকুয়াল টু ও এন হলে দেখা হচ্ছে পি ইকুয়াল টু এম এস। তার মানে আমাদের এইবার এই যে ও আর মানে এইটা আর হচ্ছে এইটা, এই দুটাকে সমান দিয়ে দিছে। ঠিক আছে, এখন বাকি আমাদের প্রমাণ করতে হবে যে এই যে পি কিউ আর হচ্ছে এম এস সমান, আগেরটার উল্টাটা। এটা বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো। সো তো এখান থেকে আমরা ওই আগেরটার মতোই চিত্রে যেরকমভাবে আমাদের আগেরটা থেকেও চিত্র থেকে বোঝা গেছিলো যে এই যে আমাদের ও আরটা পি কিউ এর উপর লম্ব, এই যে এটা একটা সমকোণ, ও আরটা পি কিউ এর উপর লম্ব এবং ও এনটা এম এস এর উপর লম্ব। এই দুটো যে লম্ব, এটা আমাদের চিত্রে বা উদ্দীপকে বা যেভাবেই হোক বলে দিবে। এই পি কিউ আর এম এস আমাদের কি বলতো, এটা ছিল আমাদের জ্যা। তাহলে আমাদের সমান সমান জ্যা, কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা একটাকে আমরা প্রমাণ করছি। এখন হচ্ছে কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা, মানে এই যে এইখান থেকে এই যে এটার দূরত্ব আর এই যে এখান থেকে এটার দূরত্ব সমান। এই যে দূরত্ব কিন্তু এটা ও আর সমান ও এন, মানে কি কেন্দ্র থেকে এই যে এই পি কিউ এর দূরত্ব, আর এম এস থেকে ও এন কি, এম এস থেকে হচ্ছে কেন্দ্র থেকে এই যে ও এম এস এর দূরত্ব, এটাই কি ও এন। তাহলে কেন্দ্র থেকে আমাদের পি কিউ এর দূরত্ব হচ্ছে ও আর, কেন্দ্র থেকে আমাদের এম এস এর দূরত্ব হচ্ছে ও এন। তাহলে ও আর ও এন এটা সমান দিয়ে দিছে, তার মানে আমাদের কেন্দ্র থেকে সমদূরবর্তী দুইটি জ্যা দিয়ে দিছে। ঠিক আছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী দুইটি জ্যা দিয়ে দিছে। এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে দুইটা জ্যা পি কিউ আর এম এস, এই দুইটা সমান। এভাবে বিবৃতি আকারেও তোমাদের এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তো এটা সমান আর প্রমাণ করার জন্য, আর চিত্র থেকে তো আমরা অলরেডি বুঝতেই আছি বা আমাদের হিন্টসও দিয়ে দিবে পি কিউ এর উপর ও আর লম্ব, এম এস এর উপর ও এন লম্ব। তো আগে আমরা এখানে কিন্তু একটু অঙ্কনও করা লাগবে। অঙ্কনটা কি বলতো, ও এম আর হচ্ছে ওপি যোগ করি। তো আমরা শুরু করি, এর সমাধান আমরা যেভাবে করব। ফার্স্ট অফ অল আমরা এখানে লিখবো হচ্ছে অঙ্কন। তো অঙ্কনে আমরা কি লিখবো, এখানে আমরা ও কমা এম এবং আর কি করবো বলতো, ও কমা এন যোগ করব, এই দুটোর আমরা যোগ করব। সো যোগ করি, এখানে আমাদের যোগ করি, এটাই ছিল আমাদের অঙ্কন। তো এখানে আমরা প্রমাণ শুরু করে দিই। এখন আমরা যদি লিখি যে প্রমাণ কিভাবে করব, প্রথমেই আমাদের বলতে হবে যে পি কিউ লম্ব ও আর,
এবং এম এস লম্ব ও এন। তো এটা তো আমরা চিত্র থেকেই দেখি, তো এটা আমাদের লম্ব আগে যে দেখাইতে হবে, তাহলে আমরা এখানে দেখাবো ও আর পি আর ও এন এম সমকোণী ত্রিভুজ, সেটাও আমরা দেখাবো। আর যেহেতু লম্ব হয়েছে তাহলে পি আর সমান সমান আমরা এখান থেকে লিখতে পারবো কি হাফ অফ পি কিউ, এবং এম এন সমান সমান লিখতে পারবো হচ্ছে আমরা হাফ অফ এম এস। এই ইনফরমেশনগুলো আগে আমরা লিখে নিই। তো ফার্স্ট অফ অল আমরা লিখবো লিখবো হচ্ছে যেহেতু ও আর লম্ব পি কিউ, ও আর কার উপর লম্ব? পি কিউ এর উপর লম্ব, এবং তোমার হচ্ছে ও এন এম এস এর উপর লম্ব। তাহলে ও এন লম্ব হচ্ছে কার উপর? এম এস এর উপর। বুঝছো? তাহলে যেহেতু ও আর লম্ব পি কিউ এবং ও এন লম্ব এম এস, তাহলে সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি যে ও আর পি সমকোণ ও আর পি ইকুয়াল টু সমকোণ ও এন এম। তাহলে হচ্ছে তো আমরা এখানে লিখি যে কোণ ও আর পি, তাহলে কোণ ও আর পি সমান সমান কোণ ও এন এম। তাহলে এখান থেকে আমাদের আসবে ও এন এম সমান সমান এক সমকোণ। প্রথমে আমরা এটা বলতে পারলাম যে একটার উপর লম্ব দেখে। আর আমরা এতক্ষণ ধরে জানি যে পি কিউ এর উপর যদি ও আর লম্ব হয়, তাহলে এই যে পি আর আর কি হবে? ও এন এর উপর যদি তোমার হচ্ছে এম এস এর উপর যদি ও এন লম্ব হয়, মানে এটা লম্ব হইলেই, এটা কি লম্ব হইলেই তোমার যে জ্যাটা আছে সেই জ্যাটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? সো এখানে আমাদের পি আর সমান সমান কিউ আর হবে, এম এন সমান সমান এন এস হবে। কারণ কি? এই তো আমাদের যদি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি, সেটা সমান দুই ভাগে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। তাহলে এটা এক সমকোণ হবে যেহেতু লম্ব। এবং এই লম্ব দেখে আমরা আরও একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যে পি আর সমান সমান হচ্ছে আমাদের কিউ আর। তো এখান থেকে আমরা লিখব পি আর সমান সমান হচ্ছে আমাদের কিউ আর। পি আর সমান সমান আমরা এখানে কি লিখতে পারি? কিউ আর। আর হচ্ছে এম এন সমান সমান আমরা কি লিখতে পারি? এবং এম এন সমান সমান আমরা লিখতে পারি এস এন। এম এন সমান সমান হচ্ছে আমাদের এস এন, এটা আমরা লিখতে পারি। আবার যেহেতু আর এবং এন পি কিউ এবং এম এস এর মধ্যবিন্দু, তাহলে আর হচ্ছে কিসের মধ্যবিন্দু? পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে এটাকে আমরা এটাও লিখতে পারি না যে হচ্ছে পি আর সমান সমান হাফ অফ পি কিউ, এটাও আমরা লিখতে পারি। তো এখান থেকে সুতরাং আমাদের এখান থেকে আমরা লিখতে পারি পি আর সমান সমান হচ্ছে হাফ অফ পি কিউ। যেহেতু পি আর কিউ আর সমান, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? এই যে পি আর আর কিউ আর এই দুটো তো সমান, তাহলে এটা পি কিউ এর মধ্যবিন্দু না? এটা পি কিউ এর মধ্যবিন্দু না? এটা আর, তাহলে আর যদি পি কিউ এর মধ্যবিন্দু হয়, তাহলে পি আর হবে পি কিউ এর কি অর্ধেক। তাহলে এই যে পি আর সমান সমান হাফ অফ পি কিউ। তো এবং আমরা এইভাবেও সেমভাবে, এবং যেমন এন এম এস এর মধ্যবিন্দু, তাহলে আমরা কি বলতে পারি? এম এন আর এন এস সমান, যদি সমান হয় তাহলে এন হচ্ছে মধ্যবিন্দু, যদি মধ্যবিন্দু হয় তাহলে এম এন হবে কি? এম এস এর অর্ধেক। তাহলে এম এন সমান সমান কি? হাফ অফ এম এস। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এম এন সমান সমান হচ্ছে আমাদের হাফ অফ এম এস। এম এন সমান সমান হচ্ছে হাফ অফ এম এস। বুঝছি? তাহলে হাফ অফ এম এস আমরা প্রমাণ করব। এটা কেন প্রমাণ করে ফেলছি জানো? কারণ আসলে আমাদের এই যে সর্বসম ত্রিভুজ থেকে, মানে ওপি আর এবং ও এম এন, এই দুটোর আমরা সর্বসম বানাবো। এখন সর্বসম বানাই আমরা বলবো পি আর এম এন সমান। তাহলে পি আর এম এন যদি সমান হয়, তাহলে হাফ অফ পি কিউ আর হাফ অফ এম এসও সমান হবে। তো সেখান থেকে আমরা পি কিউ আর এম এসকে সমান দেখা দিতে পারবো। তো এখন আমরা সমকোণী ত্রিভুজে চলে যাই। তো আমরা তো বুঝতে পারলাম যে ও এন এম আর হচ্ছে ও আর পি এর হচ্ছে সমকোণ। তাহলে আমরা এখানে ত্রিভুজ যদি হিসেবে কল্পনা করি, এই দুটাকে যদি ত্রিভুজ হিসেবে কল্পনা করি, তাহলে ও আর পি এবং ও এন এম সমকোণী ত্রিভুজে। তো আমরা এখানে লিখি ত্রিভুজ ও আর পি এবং হচ্ছে ও এন এম, ত্রিভুজ ও এন এম সমকোণী ত্রিভুজে, তো ত্রিভুজটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল ও এম আর ওপিকে কি পাবো? সমান পাবো। দেখো ও এম আর ওপি কি, আচ্ছা ও এম আর ওপি কি সমান, কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে কি বলতে পারি বলো তো? এই যে বাহু ও এম, তা ও এম কিন্তু আমাদের আবার অতিভুজ, তো চাইলে আমরা এখানে লিখতেও পারি যে অতিভুজ ও এম। কেন? কারণ এটা তো দেখতেই পারতেছি যে এখানে আমরা বলেই দিছি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর এটা যে অতিভুজ এটা তো দেখাই যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো? অতিভুজ ও এম
অতিভুজ ও এম সমান সমান হচ্ছে আমাদের অতিভুজ ঠিক আছে, অতিভুজ ও এম সমান সমান হচ্ছে অতিভুজ ওপি। এটার কারণ কি সবাই জানো, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য এরা সমান। একই বৃত্তের ব্যাসার্ধ হয়েছে, এই জন্য এরা কি হয়েছে, সমান হয়েছে। ওকে, এখন আমরা এখান থেকে বলতে পারি যে ও এন আর ও আর তো সমান, কারণ এখানে দিয়ে দিছে এই যে ও আর সমান সমান ও এন, তো এটাও আমরা লিখে দিতে পারি যে ও এন সমান সমান কি ও আর, অথবা ও আর সমান সমান ও এন বললেই হবে একটা। তাহলে ও আর সমান সমান কি বলতো, ও এন। এটা আমরা কোথা থেকে পাইলাম, এটা আমাদের দেওয়া ছিল, সো এটা আমাদের হচ্ছে দেওয়া আছে। তো দেওয়া আছে, সেখান থেকে আমরা পাইলাম কি পাইছি, ও আর সমান সমান হচ্ছে ও এন। ওকে, তো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু, একটা অতিভুজ দুইটা সমান হয়ে গেছে, বাহু দুইটা সমান হয়ে গেছে, তাহলে সমকোণী ত্রিভুজটা কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে না? দেখো ও এম এন এবং বা ও এন এম আর হচ্ছে ও আর পি সমকোণী ত্রিভুজ ছিল, দুইটা সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ দুইটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, এবং এই বাহু আর এই বাহু কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। একটা সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ আর যে কোনো একটা বাহু সমান হয়, তাহলেই দুইটা ত্রিভুজ কি হয়ে যায়, সর্বসম হয়ে যায়। তাহলে অতিভুজ সমান হয়ে গেছে এবং হচ্ছে ও আর ও এনও সমান হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো, তখন এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এখান থেকে ত্রিভুজ ও আর পি আর ও এন এম সর্বসম। ঠিক আছে, এই দুইটা কথা আমরা বলতে পারি। তো আমরা এখন এটাই বলি যে সুতরাং ত্রিভুজ ও আর পি সর্বসম ত্রিভুজ ও এন এম। তো এটা ও আর পি আর হচ্ছে ও এন এম সর্বসম হওয়ার কারণ কি, অতিভুজ বাহু সর্বসমতা। তো এখান থেকে আমরা বলতে পারি যে অতিভুজ বাহু সর্বসমতা। তো অতিভুজ বাহু সর্বসমতা। তো অতিভুজ বাহু সর্বসমতা দিয়ে আমরা এটাকে কি করতে পারলাম, সর্বসম করে ফেলতে পারলাম। তো এখন যেহেতু ও এন এম ত্রিভুজ এবং ও আর পি ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তার মানে এই ত্রিভুজের যা কিছু আছে সবই সমান। এখন আমাদের লাগবে কি, যে এম এন আর পি আর যে সমান সেই জিনিসটা লাগবে, কারণ এম এন মানেই তো হাফ অফ এম এস, পি আর মানেই তো হাফ অফ পি কিউ। তাহলে সুতরাং আমরা বলতে পারি, এখান থেকে আমরা সুতরাং বলতে পারি যে এম এন সমান সমান হচ্ছে কি পি আর। তো আমরা এখান থেকে বলতে পারি যে এম এন সমান সমান কি পি আর। দেখো এখান থেকে একটু খেয়াল করো যে একটু আগে আমরা দেখতেছিলাম যে এম এন সমান সমান কি হাফ অফ এম এস, তো এম এন সমান সমান হচ্ছে হাফ অফ এম এস, পি আর সমান সমান হচ্ছে আমাদের কি হাফ অফ পি কিউ। আচ্ছা, এটারও যদি আমি একটু ঘুরায় লিখতে চাই তাও লিখতে পারি। ধরো পি আরটাকে আগে লিখলাম, তাহলে পি আর, সুতরাং পি আর সমান সমান কি এম এন, পি আর সমান সমান হচ্ছে এম এন। তাহলে পি আর সমান সমান হচ্ছে আমাদের কি হাফ অফ পি কিউ। তো সুতরাং পি আর, এই যে পি আর এটার জায়গায় আমরা কি লিখে দিতে পারি, হাফ অফ পি কিউ। আর এম এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, হাফ অফ এম এস। তাহলে পি আর সমান সমান হাফ অফ পি কিউ। আমরা এখান থেকে লিখলাম হাফ অফ পি কিউ। কোথেকে দেখছো, এখান থেকে পি আর সমান সমান হাফ অফ পি কিউ। তাহলে পি আর সমান সমান হাফ অফ পি কিউ এবং এম এন সমান সমান হাফ অফ এম এস। এখানে আছে এম এন, তাহলে এটার জায়গায় আমরা কি লিখে দিতে পারি, হাফ অফ এম এস। ঠিক আছে, এখান থেকে হাফ আর হাফ কি হবে, কাটা যাবে। তো যদি কাটা যায় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি কিউ ইকুয়াল টু এম এস। এখান থেকে আমরা বলতে পারলাম পি কিউ সমান সমান হচ্ছে এম এস। দেখো পি কিউ সমান সমান এম এস, তাহলে ও আর ইকুয়াল টু ও এন হলে দেখাও যে পি কিউ সমান সমান এম এস, তো সেটা আমরা দেখায় ফেললাম। তো এখান থেকে আমরা প্রমাণিত লিখে দিতে পারি। সো দেখো প্রমাণিত। সো দেখতে দেখতে ভাই আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে আসছি। চলো লাস্ট ম্যাথটাও দেখে ফেলো এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করো যে ভাই নেক্সট পার্টও চাই, কবে চাও সেটাও কমেন্ট করো। তাহলে আগে আমরা যেটা করি সবার আগে সেটাই করি। কি করি সবার আগে, চিত্র আঁকি। তো ফার্স্ট অফ অল একটা বৃত্ত আঁকলাম। একটা বৃত্ত আঁকলাম। তো বৃত্তে আমাদের আসলে ও কিউ এস চাইছে। কি চাইছে, ও কিউ এস। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কোথায় হবে, ধরো এখানে। সো এই বৃত্তের কেন্দ্রটা হবে কোথায়, এখানে। তো এখানে যদি কেন্দ্র হয়, তো এখান থেকে আবার আমাদের একটা ত্রিভুজ দিয়ে দিছে, সেই ত্রিভুজটা যদি আমরা একটু আঁকতে চাই। সো এই হচ্ছে আমাদের বৃত্ত। ওই যে আমাদের ত্রিভুজটা যেভাবে দেওয়া ছিল সেভাবে আমি এঁকে নিলাম। এটা যদি হয় আমাদের কোণ ত্রিভুজ কিউ ও এস, তাহলে দেখো ত্রিভুজ কিউ ও এস, এটা যদি আমরা ও দিই, তাহলে এটাতে যদি আমরা কিউ দিই, এটা যদি আমরা এস দিই, তাহলে ত্রিভুজ কিউ ও এস কতটুকু,
ত্রিভুজ কিউওএস কিন্তু এতটুকু, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ কিউওএস। দেখছো, ত্রিভুজ কিউওএস। এখন আমাদের আরো একটা জিনিস বলছে, সেটা হচ্ছে কি বলতো, বৃত্তকলা কিউওএস। তাহলে বৃত্তকলা কিউওএস কি হবে বলতো? ত্রিভুজ কিউওএস যদি এটা হয় তাহলে বৃত্তকলা কিউওএস হবে এই যে এটা, বুঝছো? তাহলে ত্রিভুজ কিউওএস হচ্ছে এই যে ভেতরের অংশটুকু, আর বৃত্তকলা হচ্ছে এই যে পুরো অংশটুকু, এটা হচ্ছে বৃত্তকলা কিউওএস। আর ওই যে একটু আগে আমরা যেটা দেখাইলাম ওটা হচ্ছে কি ত্রিভুজ কিউওএস। তাহলে আমি আবার দেখাই, এই যে দেখো, আচ্ছা এটা কালো কালি দিয়ে দেখাইছি তাই না, ত্রিভুজ কিউওএস, ঠিক আছে। কালো কালিরটা হচ্ছে আমাদের ত্রিভুজ কিউওএস, লাল কালিরটা হচ্ছে আমাদের বৃত্তকলা কিউওএস। এখন আমাদের ত্রিভুজ কিউওএস এর ক্ষেত্রফল বের করতে হবে, বৃত্তকলা কিউওএস এর ক্ষেত্রফল বের করতে হবে। তো আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কোনটা জানি, যেহেতু আমাদের এখানে কোণ আমরা জানি কত ডিগ্রি, এই কোণটা কিন্তু আমরা অলরেডি বের করে আসছি। কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। সো আমরা ত্রিভুজের অনেকগুলো সূত্র আছে, তো ত্রিভুজের অ্যাঙ্গেল বা কোণ দেওয়া থাকলে যেই সূত্র, সেই সূত্রটা আমরা দিয়ে করব। তো আমরা জানি, ধরো, আচ্ছা তার আগে আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ আর 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 ধরে নিই, কারণ এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নেই। আর যেহেতু আমাদের অনুপাত বের করতে বলবো, সো আমরা আসলে যেহেতু আমরা অনুপাত বের করব, তাহলে এই আর 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 কী হবে, কাটাকাটি যাবে। তো আর দেওয়া না থাকলেও কোনো সমস্যা নাই। তাহলে সবার আগে আমরা এটা সলভ করার আগে ফার্স্ট অফ অল আমরা কী লিখবো, ধরি বৃত্তের যেই ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। তো ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত? আর, ঠিক আছে। তাহলে ত্রিভুজ কিউওএস এর ক্ষেত্রফল, তাহলে আমরা জানি যদি বাহু দুইটা দেওয়া থাকে পাশের এবং মাঝের কোণ দেওয়া থাকে, তাহলে হাফ এবি সাইন থিটা আমরা জানি না। কোন ত্রিভুজের দুই পাশের দুইটা বাহু এবং ওই বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ এবি সাইন থিটা। তাহলে কিউওএস এবং বৃত্তকলা কিউওএস এর ক্ষেত্রফলের অনুপাত 3√3, 2 আমাকে দেখাইতে হবে। তাহলে আমাদের এখানে ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ কিউওএস এর ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং ত্রিভুজ কিউওএস এর ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা কি জানি বলতো? হাফ এ বি সাইন থিটা, এটা তোমরা সবাই জানো। তো এখানে আমাদের হাফের জায়গায় হাফ থাকলো, এর জায়গায় কি আসবে, এ বি এর জায়গায় কি আসবে, যেই কোণ নিব, এই যে থিটা, এই কোণটারে ধরে নাও থিটা। তো যেই কোণ নিব তার দুই পাশের দুইটা বাহুই হচ্ছে আমাদের এ বি। তাহলে এখানে এও হচ্ছে আমাদের আর, বিও হচ্ছে আমাদের কি আর, সাইন থিটার জায়গায় কত বসবে? 60 ডিগ্রি। যদি থিটার জায়গায় 60 ডিগ্রি বসে, তাহলে আর 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 গুণ করলে কি হবে? r²/2। আর সাইন 60 ডিগ্রির ভ্যালু কত বলো তো? √3/2। তাহলে আমরা এখানে পাইলাম √3r² ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এটা কি পাইলাম? ত্রিভুজ কিউওএস এর ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কি পাইলাম? ত্রিভুজ কিউওএস এর ক্ষেত্রফল। তো আবার বৃত্তকলার ক্ষেত্রফল জানি কি আমরা আসলে বৃত্তের ক্ষেত্রফল জানি হচ্ছে আমরা πr²। বৃত্তের ক্ষেত্রফল জানি হচ্ছে আমরা πr²। আর যদি বৃত্তকলা বলে তাহলে হচ্ছে আমরা θ/360 দিয়ে গুণ করে দিব। θ/কি দিয়ে গুণ করে দিব? θ/360 দিয়ে গুণ করে দিব। তো πr² হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল, আর সেটাকে θ/360 দিয়ে ভাগ করলে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে যাব। আর যেখানে থিটা কি, এই যে বৃত্তকলা, মানে বৃত্তকলা কতটুকু কোণ উৎপন্ন করছে, বুঝছো? তো এটা যদি হয় বৃত্ত, তাহলে এটা যদি হয় বৃত্তকলা, তাহলে বৃত্তকলা একটা কি কোণ উৎপন্ন করে, যে একটা কোণ উৎপন্ন করলো, এটা কি আমরা বলবো? থিটা। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে πr²। বাট বৃত্তকলা যদি বলে, তাহলে θ/360 দিয়ে আমরা কি করে দিব? ভাগ করে দিব। তাহলে আমরা কি পাওয়া যাবো বলো তো? বৃত্তকলার ক্ষেত্রফল। এখানে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল লিখবো। তো এখন আমরা এটাকে কীভাবে লিখবো? তো আমরা এখানে লিখবো, এটাকে লিখবো যে কিউওএস বৃত্তকলার ক্ষেত্রফল। তো আমরা এখানে যদি আবার লিখবো হচ্ছে কিউওএস, যে কিউওএস বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা কি জানি বলো তো? আমরা জানি হচ্ছে θ/360 πr²। এখন থিটা কত? থিটা দেওয়া আছে কত? 60।
ডিভাইডেড বাই 360 আর এখানে পাই আর স্কোয়ার জায়গায় পাই আর স্কোয়ার থাকলো মনে করো। তো এখানে আমাদের কত হবে 1/6 পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা আলটিমেটলি পাইলাম 1/6 পাই আর স্কোয়ার। ধরো এই শূন্য কাটা 6 দিয়ে কাটলে 6 4 36, তাহলে থাকবে হচ্ছে 1/6 পাই আর স্কোয়ার। তো এটা আমরা কি পাইলাম বৃত্তকলা QoS। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে বৃত্তকলা QoS এর ক্ষেত্রফল। ওকে, এই জিনিসটা আমরা পাইলাম। এখন আমাদের কি বলছে যে ত্রিভুজ QoS ও বৃত্তকলা QoS এর ক্ষেত্রফলের অনুপাত। তো দুইটার ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেছি। তো সুতরাং ক্ষেত্রফলের অনুপাত যেটা আমরা পাবো, সুতরাং ক্ষেত্রফলের অনুপাত, তো দেখো ক্ষেত্রফলের অনুপাত সো ক্ষেত্রফলের অনুপাত যদি আমি বের করতে চাই তাহলে আমাদের কি আসবে, ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে চাই, আচ্ছা এটা একটু নিচে নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে আমরা কি করব, অনুপাত কিভাবে করব বলো তো। প্রথমটার সাথে দ্বিতীয়টার অনুপাত, তাহলে এইটারে ভাগ করব কি দিয়ে, এইটা দিয়ে। তাহলে QoS কে ভাগ করব হচ্ছে ত্রিভুজ QoS কে ভাগ করব বৃত্তকলা QoS। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল উপরে লিখবো হচ্ছে ত্রিভুজ QoS ডিভাইডেড বাই বৃত্তকলা QoS। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বৃত্তকলা QoS সমান ত্রিভুজ QoS এর ক্ষেত্রফল কত পাইছি, √3r²/4। তো আমরা এখানে লিখি √3r²/4। আর এটা কি পাইছি 1/6 পাই আর স্কোয়ার। তো সমান দিয়ে দেখো √3r²/4 এটা যেভাবে আছে সেভাবেই রাখবো, √3r²/4 যেভাবে আছে সেভাবেই রাখবো। এই বড় ভাগটা হয়ে যাবে গুণ, নিচেরটা যাবে উল্টে গেলে 6 চলে যাবে উপরে, তাহলে উপরে চলে যাবে হচ্ছে 6, কারণ এই যে পাই আর স্কোয়ার 1-এর সাথে গুণ আকারে ছিল না। তো এই জিনিসটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারতাম না যে পাই r²/6, পাই আর স্কোয়ার 1-এর সাথে গুণ হয়ে যায়। তো এই জিনিসটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারতাম যে পাই r²/6। এখানে আমরা লিখতে পারতাম পাই r²/6। তো উল্টে গিয়ে 6টা চলে যাবে উপরে, পাই r² চলে যাবে নিচে। তাহলে এখান থেকে এই যে r² আর এই যে r² কি কাটা, যদি কাটো তাহলে এখান থেকে 2 কাটা যাবে, আর এখানে 3 দুগুণে 6, 3 কাটা যাবে। তাহলে 3√3 থাকলো উপরে, আর নিচে থাকলো কি বলো তো 2 × পাই। তাহলে উপরে থাকলো কি বলো, উপরে থাকলো হচ্ছে 3√3 আর নিচে থাকলো হচ্ছে 2 পাই। উপরে থাকলো 3√3, নিচে থাকলো কি 2 পাই। উপরে 3√3, নিচে হচ্ছে 2 পাই। তো এই জিনিসটারই তুমি সুন্দর করে লিখতে পারো 3√3, এই ভাগ মানে কি অনুপাত না, ভাগ মানে কি অনুপাত। তাহলে এখানে থাকলো 3√3 অনুপাত 2 পাই। সো এটাই আমাদের দেখাইতে বলছে। তো আমরা এখানে জাস্ট লিখে দিব দেখানো হলো। তো এখানে আমরা জাস্ট কি লিখে দিব, দেখানো হলো। সো দেখানো হলো। ওকে, সো এই ছিল আমাদের লাস্ট ম্যাথ। আমাদের বলছে যে দেখাও যে ত্রিভুজ QoS ও বৃত্তকলা QoS এর ক্ষেত্রফলের অনুপাত 3√3। তো যেহেতু আমাদের মধ্যবর্তী কোণ ছিল, ত্রিভুজের তো বের করার অনেকগুলো সূত্র আছে, বাট এখানে যেহেতু আমাদের মধ্যবর্তী কোণ ছিল, সেই মধ্যবর্তী কোণের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা হাফ অফ এবি সাইন থিটা, এবি মানে হচ্ছে দুই পাশে দুইটা বাহু যেটা ছিল আর এবং সাইন থিটা হচ্ছে সাইন 60 ডিগ্রি, সেটা বসায়া আমরা ত্রিভুজ QoS এর ক্ষেত্রফল পাইলাম। আর বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র জানি আমরা θ/360 পাই আর স্কোয়ার। ওকে, তো এখানে θ/360 পাই আর স্কোয়ার, এখানে থিটা আমাদের ছিল 60 ডিগ্রি, সেটা আমরা ওই যে ক নাম্বারেই পেয়ে আসছিলাম। তো সেই θ/360 বসাইলাম, পাই আর এর মান আমরা জানি না, এভাবে আমরা কাটাকাটি করে পাই r²/6 পাইছি। এরপর হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল দ্বারা অনুপাত। তাহলে অনুপাত কথাটার মানে কি, যে উপরের জিনিসটা দিয়ে নিচের জিনিসটাকে ভাগ। এই যে আমাদের QoS এবং হচ্ছে বৃত্তকলা ত্রিভুজ QoS ও বৃত্তকলা QoS, এই দুইটা যে আমাদের ক্ষেত্রফল আছে, সেই দুইটার অনুপাত মানে কি, প্রথমটা দিয়ে দ্বিতীয়টারে ভাগ। যদি এখানে QoS বৃত্তকলা QoS আর হচ্ছে ত্রিভুজ QoS পরে থাকতো, বৃত্তকলা QoS আগে থাকতো, তাহলে আমরা বৃত্তকলাটাকে উপরে লিখতাম, ত্রিভুজটাকে নিচে লিখতাম। বাট এখানে আমাদের ত্রিভুজটা আগে আছে, তাই ত্রিভুজটাকে আমরা উপরে লিখলাম, বৃত্তকলাটাকে আমরা নিচে লিখলাম। নিচে লিখে এদেরকে ভাগ করলাম। তাহলে আমরা ভাগ করে কাটাকাটি করে 3√3/2 পাই পাইলাম। এই ভাগ মানেই তো কি অনুপাত। তো আমরা এই ভাগের জায়গায় অনুপাত দিয়ে 3√3/2 পাই লিখলাম। তারপরে লাস্টে আমরা বলে দিলাম যে আমাদের কি হইল,
দেখানো হইলো। তো দেখানো কিন্তু আমাদের হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এখানে লাস্টে দেখতে পাচ্ছ যে তোমাদের কমেন্ট ডাউন বিলো টু গেট দ্য নেক্সট পার্ট অফ দিস ক্লাস। তো নেক্সট পার্ট যদি চাও এবং এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্লাওয়ারও তোমাদের দিয়ে দিয়েছি। সো এই ফ্লাওয়ারটা নিয়ে গদ্য শুকতে থাকো, ক্লাসটা করো, নেক্সট পার্টের জন্য কমেন্ট করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।